8A ডিফারেন্সিয়াল জিওমেট্রি। এটা খুব একটা বড় পেপার নয়, ছোটই আছে। সিলেবাসটা যদি দেখো তাহলে দেখতে পাবে এর মধ্যে মাত্র 4টি চ্যাপ্টার রয়েছে। এবং চ্যাপ্টার গুলোও যে খুব বড় বড় তা কিন্তু নয়, ছোট ছোটই চ্যাপ্টার। ওকে, তো তার মধ্যে ফার্স্ট যেটা ইউনিট 1, সেটা পুরোটাই হচ্ছে আমাদের টেনসর। এটা আমরা গ্র্যাজুয়েশনে পড়েছি, আবারও আমি পড়াবো, অসুবিধা কিছু নেই। এবং এখান থেকে পরীক্ষাতে ভালো মতোই কোয়েশ্চেন আসে। গ্র্যাজুয়েশনের জিনিস বলে যে কোয়েশ্চেন আসবে না তা কিন্তু নয়। ইউনিট 1 টেনসর, এখান থেকে পরীক্ষাতে খুব ভালো মতোই কোয়েশ্চেন আসে। হুম, ঠিক আছে। তাহলে টেনসর ব্যাপারটা কি, কিছুই না, জাস্ট একটা সিস্টেম অফ কোয়ান্টিটি। হ্যাঁ, টেনসর মানে হচ্ছে একটা সিস্টেম অফ কোয়ান্টিটি, অনেকগুলো কোয়ান্টিটিকে, সেটা স্পেশালি ভেক্টর হয়, অনেকগুলো ভেক্টরকে যদি আমরা একটা নোটেশনের মাধ্যমে লিখতে চাই, সেটাই হয়ে যাবে আমাদের একটা টেনসর। ঠিক আছে, তো টেনসরের একটু বেসিক আইডিয়া গুলো আগে নিয়ে নাও, তারপর আমরা এর যে বিভিন্ন ফর্মুলা, প্রবলেম গুলো রয়েছে সেগুলোর মধ্যে যাচ্ছি। আগে একটুখানি টেনসরের বেসিক আইডিয়াটা নিয়ে নাও। দেখো, if we are given a set of two independent variables, they may be denoted by x1, x2। তো আমাদের কাছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে, যারা হচ্ছে x1 আর x2। এই দুটো ভেরিয়েবলকে যদি আমরা একটা সিস্টেমের আকারে লিখতে চাই, সেটাকে কিভাবে লিখতে পারি না, xi ব্র্যাকেটের মধ্যে i ইজ ইকাল টু 1, 2। বুঝতে পারলে? তো দুটো ভেরিয়েবল আছে, তাদেরকে আমরা একটা সিস্টেম আকারে লিখতে চাইলে এইভাবে লিখতে পারি। তো এই যে আইটা আমরা লিখলাম, সেটা অবশ্যই একটা ইন্ডেক্স, তাই না? যেটার মান 1 হতে পারে, 2 হতে পারে, এবং ভেরিয়েবলের সংখ্যা যদি আরো বাড়ে, আয়ের মানও আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই আইটাকে আমরা বলে থাকি সাবস্ক্রিপ্ট। প্যারা চেঞ্জ করে লেখো, হিয়ার উই হ্যাভ written the index I as a subscript
হুম। মানে আমাদের ইন্ডেক্সটা নিচে লেখা রয়েছে বলে এটাকে আমরা বলছি সাবস্ক্রিপ্ট। কেউ যদি মনে করে এই xi-টাকেই এইভাবেও লিখতে পারে, এক্স মাথায় আই। এটা কিন্তু পাওয়ার না, এটাও একটা নোটেশন। এটা যেরকম একটা নোটেশন xi, এটাও কিন্তু একটা নোটেশন। এই সেম নোটেশনই, জাস্ট নিচেরটা উপরে লেখা হয়েছে। তো যদি এই ইন্ডেক্সটাকে উপরে লেখা হয়, তখন আমরা ইন্ডেক্সটাকে বলবো সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, নিচে লিখলে সেটাকে বলবো সাবস্ক্রিপ্ট, আর উপরে লেখা হলে সেটাকে বলবো সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে। ওকে, তাহলে কি লেখা হলো? ইন্ডেক্স আই অ্যাজ এ সাবস্ক্রিপ্ট, বাট উই ক্যান equally well use superscript instead of subscript। ঠিক আছে, এই সাবস্ক্রিপ্টের পরিবর্তে এটাকে আমরা সুপারস্ক্রিপ্টেও লিখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল গুলো কিরকম দেখতে হয়ে যাবে? সো দ্যাট the variables can be written as, তাহলে যদি আমরা সুপারস্ক্রিপ্টে ভাবি তাহলে সেক্ষেত্রে ভেরিয়েবল গুলো দেখতে হয়ে যাবে এইরকম: x1, x2। এটাকে যদি আমরা একটা সিস্টেম আকারে লিখতে চাই তখন কিভাবে লিখবো? xi অবশ্যই i এর ভ্যালু 1 এবং 2। বুঝতে পারলে? এই যে x1 x2 লিখেছি আর এই যে x1 x2 লিখেছি, এই দুটো কিন্তু জাস্ট নোটেশনের ডিফারেন্স। মিনিং ওয়াইজ এদের কিন্তু কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, বুঝতে পেরেছ নাকি না? হ্যাঁ। তাহলে আবারও আমি বলছি, পায়ের কাছে যে ইন্ডেক্স গুলোকে লেখা হয় সেগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর মাথার উপরে যে ইন্ডেক্স গুলোকে লেখা হয় সেগুলোকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। নোটেশন ওয়াইজ দেখতে আলাদা, কিন্তু মিনিং ওয়াইজ কোনো ডিফারেন্স এদের মধ্যে নেই। ওকে, প্যারা চেঞ্জ করে লেখো সিস্টেমস অফ কোয়ান্টিটিস which like x সুপার সাবস্ক্রিপ্ট আই অথবা এক্স সুপারস্ক্রিপ্ট আই, হুম, ডিপেন্ড only depend only on one index only। ঠিক আছে,
অর্থাৎ এই দুটো সিস্টেমের কথাই যদি তুমি চিন্তা করে দেখো, যে দুটো সিস্টেম আমরা এই মাত্র লিখলাম, এই যে এক্সআই আর এই এক্সআই, এই দুটো ইন্ডেক্সের ক্ষেত্রেই, এই দুটো সিস্টেমের ক্ষেত্রেই আমাদের ভ্যারিয়েবল গুলো কেবলমাত্র একটা ইন্ডেক্সের উপর নির্ভর করছে, এবং সেটা হচ্ছে আই, তাই না? বা তুমি এরকম ভাবতে পারো, এই সিস্টেমটার মধ্যে কেবলমাত্র একটাই ইন্ডেক্স রয়েছে, সেটা হচ্ছে I। সেটা নিচে থাকলেও একই ব্যাপার, উপরে থাকলেও একই। তো কেবলমাত্র যখন একটা ইন্ডেক্স, হ্যাঁ, কোয়ান্টিটি আর ভেরিয়েবল একই? না, ভেরিয়েবল হচ্ছে তোমার একটা স্পেশাল টাইপ অফ কোয়ান্টিটি, এরকম ব্যাপার। ও। হুম। কোয়ান্টিটি মানে যে কোনো কিছু হতে পারে, সেটা ভেক্টরও হতে পারে, ভেরিয়েবলও হতে পারে, যা ইচ্ছা। হুম। ও। তো এখানে যেটা বলছিলাম, আমাদের এই যে সিস্টেমটা রয়েছে এবং এই যে সিস্টেমটা রয়েছে, দুটো সিস্টেমেই লক্ষ্য করে দেখো কেবলমাত্র একটাই ইন্ডেক্স রয়েছে, এবং সেটা হচ্ছে আই। তো যখন এই রকম একটা ইন্ডেক্সের উপর নির্ভরশীল হবে আমাদের কোয়ান্টিটি গুলো, তখন আমরা ওই সিস্টেমটাকে বলবো ফার্স্ট অর্ডার। ঠিক আছে? ফার্স্ট অর্ডার মানে কেবলমাত্র একটা ইন্ডেক্স রয়েছে, আর কল্ড সিস্টেম অফ দা ফার্স্ট অর্ডার। এবং ওই ইন্ডেক্সের মানগুলো বসানোর পরে যে কোয়ান্টিটি গুলো আমরা পাবো, দ্যাট মিনস x1, x2, অথবা এরমও হতে পারে নিচে x1, নিচে 2। হুম। এই কোয়ান্টিটি গুলোকে আমরা বলে থাকি কম্পোনেন্ট অফ দা সিস্টেম। বুঝতে পারলে? তার মানে কোনো একটা সিস্টেম আমাদের কাছে রয়েছে, তার যে ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্সের যখন একটা পার্টিকুলার মান আমরা বসাবো, যে কোয়ান্টিটিটা পাবো, সেইটা হচ্ছে আমাদের ওই সিস্টেমটার একটা কম্পোনেন্ট। ক্লিয়ার? এক্স আই হলে কোয়ান্টিটি, আর ওর জায়গায় যে কোনো একটা ভ্যালু বসালে ওটা কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে হয়ে সাইজ যাবে। জায়গায় তাই তো? হুম। এটা একটা আমাদের কোয়ান্টিটি। হ্যাঁ, সিস্টেমটার কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটাকেই বলছি কম্পোনেন্ট। আর যখন আই দিয়ে লিখবো, মানে ইন্ডেক্স দিয়ে লিখবো, তখন সেটাকে বলবো সিস্টেম। ও, আই দিয়ে লিখলে সিস্টেম, আর হ্যাঁ, একটা আর পার্টিকুলার। আয়ের পার্টিকুলার ভ্যালু নিলে সেটা হয়ে যাবে কম্পোনেন্ট। ও, ঠিক ঠিক আছে। আছে। হুম। তাহলে এইবার আমরা আরো একটা সিস্টেম নিচ্ছি, এ মাথায় আই। আয়ের ভ্যালু 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত হতে পারে। তাহলে অবভিয়াসলি এটাও একটা সিস্টেম, তাই না? এই সিস্টেমটার অর্ডার কত বলতে পারবে? এন। ও, এক এক এক, সরি, একই হবে। তোর মাথায় একটাই আছে। এক। দিস ইজ আ সিস্টেম অফ ফার্স্ট অর্ডার। কেন ফার্স্ট অর্ডার? কারণ এটা কেবলমাত্র একটা পার্টিকুলার। ইন্ডেক্সের উপর নির্ভর করছে, বা এখানে একটা ইন্ডেক্স রয়েছে, সেটা হচ্ছে আই। এবং এর কতগুলো কম্পোনেন্ট আছে বলতে পারবে? এন খানা। এন খানা। সেই কম্পোনেন্ট গুলো কি? এ ওয়ান এ টু করতে হলে হ্যাঁ,
its components are A1, A2, etc. an। এবং এই ইন্ডেক্সটা কিরকম ইন্ডেক্স, সুপার না সাব? সুপার, মাথায় থাকলে তো সুপার। মাথায় থাকলে সুপার। ঠিকই আছে। ঠিক একইভাবে আমরা আরেকটা সিস্টেম নিচ্ছি, এআই, আই ইজ ইকাল টু 1 2 এটসেট্রা এন। তো এর অর্ডার কত বলতে পারবে? এর অর্ডারও এক, এর কিন্তু অর্ডার, সাব। হ্যাঁ। কেন এক? কারণ এখানে কেবলমাত্র একটা ইন্ডেক্স রয়েছে, আই। ঠিক আছে। এবার আমরা আরো কিছু ইন্ডেক্স নিচ্ছি, আরো কিছু সিস্টেম নিচ্ছি। আই এবং জে দুটোর ভ্যালুই 1 থেকে শুরু করে আপ টু এন পর্যন্ত যাবে। এই সিস্টেমগুলোর অর্ডার কত? 2। 2। কেন? আই আর জে দুটো ইন্ডেক্স আছে ওই জন্য। হ্যাঁ। আর সিস্টেম অফ সেকেন্ড অর্ডার, কারণ এখানে দুটো ইন্ডেক্স রয়েছে, আই এবং জে। আচ্ছা, এই সিস্টেমগুলোর কতগুলো কম্পোনেন্ট আছে বলতে পারবে? এন স্কোয়ার। এন স্কোয়ার। ঠিক। কারণ আই আর জে দুটোই 1 নিলে একটা, I1 J2 নিলে আর একটা, এইভাবে টোটাল 1 এর জন্য আমরা এন সংখ্যক, আই ইজ ইকাল টু 1 যদি নাও, তাহলে জে এর মানটা 1 থেকে এন পর্যন্ত গেলে এন সংখ্যক, এইভাবে টোটাল এন স্কোয়ার সংখ্যক কম্পোনেন্ট আমরা পাবো। ঠিক। বলছে আই জে এর ওই ভ্যালু গুলো আলাদা হতে হবে, মানে কম্পোনেন্ট সংখ্যা আলাদা, মানে আই এর ভ্যালু ধরুন এম এন, আর জে এর ভ্যালু এম, এটা হতে পারে। হতেই পারে, বা আই ইজ ইকাল টু জেও হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। ও। মানে আই নট ইকাল টু জে যে হতে হবে এরকম কোনো কন্ডিশন নেই, আই ইজ ইকাল টু জেও হতে পারে। ও। আচ্ছা, তো এই ধরনের যে সিস্টেম, যাদের সমস্ত তোমার কি বলে, ইন্ডেক্স গুলো মাথায় রয়েছে, সেই সিস্টেম গুলোকে আমরা বলে থাকি কন্ট্রাভ্যারিয়েন্ট সিস্টেম। কন্ট্রাভ্যারিয়েন্ট সিস্টেম। কন্ট্রাভ্যারিয়েন্ট মানে সমস্ত ইন্ডেক্স গুলো মাথায় থাকবে। ঠিক একইভাবে এইগুলো মানে যেগুলোর ইন্ডেক্স গুলো সব নিচেই রয়েছে, সেগুলোকে আমরা বলে থাকি কোভ্যারিয়েন্ট। কোভ্যারিয়েন্ট সিস্টেম। লক্ষ্য করে দেখো, কোভ্যারিয়েন্ট আর কন্ট্রাভ্যারিয়েন্ট এই দুটো ওয়ার্ডের মধ্যে বড় ওয়ার্ড কোনটা? কোনটা? কন্ট্রা, সেই কারণে এটা মাথায়। বুঝতে পেরেছো? এইভাবে মনে রাখবে, তাহলে আর ভুল হবে না। আর মাথায় এবং নিচে, উপরে এবং নিচে দুটোতেই যদি থাকে, তো সেই সিস্টেমটাকে আমরা বলে থাকি মিক্সড সিস্টেম। বোঝা গেল? সেটাকে আমরা বলে থাকি মিক্সড সিস্টেম। ইন্ডেক্স কতগুলো রয়েছে তার উপর কোনো রেস্ট্রিকশন নেই, একটা দুটো তিনটে যা থাকে থাকে। যদি সব মাথায় থাকে কন্ট্রা, যদি সব নিচে থাকে কো, আর যদি উপরে এবং নিচে মিলিয়ে থাকে তখন সেটা হচ্ছে মিক্সড। দেখা যাচ্ছে উপরে একটা নিচে দুটো, তাও হতে পারে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রেও
সেটা হয়ে মিক্স। যাবে next। ঠিক আছে। আর কোটা ওই যে মনে রাখার টেকনিকটা একটু আরেকবার। কি বলছো বলো। যেটা কন্ট্রা আর কো এই দুটোর মধ্যে মনে রাখার যে টেকনিকটা বললেন না। এই যে এই দুটো ওয়ার্ডের মধ্যে বড় ওয়ার্ড হচ্ছে কন্ট্রাভ্যারিয়েন্ট, সেই কারণে কন্ট্রাভ্যারিয়েন্টের ক্ষেত্রে ইন্ডেক্স গুলো উপরে থাকবে, বড় মানে উপরে থাকবে আর ছোট মানে নিচেই থাকবে। ঠিক আছে। Okay. আচ্ছা, এইবার আমরা আরো একটা সিস্টেম এখানে কনসিডার করছি। এআই এক্স আই, আই ইজ ইকাল টু 1 2 এটসেট্রা। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের দুই ধরনের কোয়ান্টিটি মিক্সড রয়েছে, তাই না? একটা হচ্ছে এআই আর একটা হচ্ছে এক্স আই। তাহলে এখন এআই তে ইন্ডেক্স কি রয়েছে বলো, আই। আর এক্স আই তে ইন্ডেক্স কি রয়েছে, আই। সুতরাং এই আছে। দুটোতেই একটা সেম ইন্ডেক্স রয়েছে আই। এবং বাঁ দিকেরটার ক্ষেত্রে মানে এআই এর ক্ষেত্রে আই যেটা, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্টে রয়েছে। আর ডান দিকেরটার ক্ষেত্রে আইটা রয়েছে সুপারস্ক্রিপ্ট। তো যখন সেম ইন্ডেক্স এইরকম একটা নিচে আর একটাই উপরে থাকবে, তখন সেই ইন্ডেক্স গুলোকে আমরা বলে থাকি ডামি ইন্ডেক্স। বুঝতে পেরেছ? এই ধরনের ইন্ডেক্স গুলোকে আমরা বলে থাকি ডামি ইন্ডেক্স। মানে এটাকে চেঞ্জ করা যায়, আর এর পরিবর্তে কে করলেও হ্যাঁ, কিছু অসুবিধা নেই। অন্য কিছু নিলেও অসুবিধা নেই, সেগুলো আমি আসছি। আই ইজ কল্ড ডামি ইন্ডেক্স। তাহলে আইটাকে বা ইন্ডেক্সটাকে কখন ডামি বলবো, যখন একটার ক্ষেত্রে নিচে থাকবে আর একটার ক্ষেত্রে উপরে থাকবে সেম ইন্ডেক্স, তখন সেটাকে আমরা বলবো ডামি ইন্ডেক্স। আর যদি ডামি না হয়, তখন সেই ইন্ডেক্সটাকে আমরা বলবো ফ্রি ইন্ডেক্স। যেমন এই সিস্টেমটা যদি তুমি ভাবো, এ আই জে এক্স জে, আই এবং জে এদের ভ্যালু 1 থেকে শুরু করে আপ টু এন পর্যন্ত যাবে। লক্ষ্য করে দেখো, এই সিস্টেমটার ক্ষেত্রে দুটো ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে, তাই তো? তো এই দুটোর হ্যাঁ, মধ্যে ডামি কোনটা? যে একই আছে। যেটা ডামি, কারণ যেটা একবার নিচে আছে আর একবার উপরে আছে। আর আইটা তো ডামি নয়, কারণ আইটা বাঁ দিকেরটার ক্ষেত্রে শুধু নিচে রয়েছে, উপরে নেই। সুতরাং যেটা ডামি নয় সেটাকে আমরা বলবো ফ্রি ইন্ডেক্স। বুঝতে পারলে? ডামি না হলে সেটাকে কি বলবো, ফ্রি এই ইন্ডেক্স। তো এক্ষেত্রে যে হচ্ছে ডামি এবং আই হচ্ছে ফ্রি এই ইন্ডেক্স। ওকে, আর একটা সিস্টেম দিই। এ আই জে এক্স আই এক্স জে, আই এবং জে 1 to n।
তো এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা দুটো ইন্ডেক্স দেখতে পাচ্ছি, একটা আই আর একটা জে। কোনটা ডামি কোনটা ফ্রি? কে বলতে পারে? আই আর জে দুটোই তো ডামি হয়ে যাবে না? আই আর জে দুটোই ডামি হয়ে যাবে, ভেরি গুড। কেন? কারণ এই যে আই একবার নিচে রয়েছে একবার উপরে রয়েছে, ঠিক একইভাবে জেটাও একবার নিচে একবার উপরে রয়েছে। তার মানে আই আর জে দুটোই হচ্ছে অবশ্যই ডামি ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স ব্যাপারটা বুঝতে পারলে এবং সিস্টেম গুলো কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়তে চলেছি, সেটা হচ্ছে সামেশন কনভেনশন, যেটা কিনা গিভেন বাই আইনস্টাইন। সামেশন কনভেনশন গিভেন বাই আইনস্টাইন। তাহলে আমাদের কাছে একটা সিস্টেম রয়েছে, এআই এক্স আই। আই এর ভ্যালু 1 2 এটসেট্রা এন। তো এই সিস্টেমটাই, আইটা কি ডামি নাকি ফ্রি? আইটা কি ডামি না ফ্রি? কি ধরনের ডামি। ইন্ডেক্স আই? ডামি স্যার, উপরে আছে নিচে আছে। তো আইনস্টাইনের কথা অনুযায়ী যে কোনো সিস্টেমে যদি আই একটা ডামি ইন্ডেক্স হয়, তো সেই আয়ের রেসপেক্টে এই সিস্টেমটাকে আমরা একটা সাম আকারে লিখতে পারি। কিভাবে এই সিস্টেমটাকে আমরা একটা সাম আকারে লিখতে পারবো? না, প্রথমে আয়ের মান 1 বসিয়ে দাও, যেটা আসবে সেটা লেখো, প্লাস আয়ের মান 2 বসিয়ে দাও। এইভাবে আয়ের মান আপ টু এন পর্যন্ত চলবে। বুঝতে পেরেছো? তো এইভাবে সাম আকারে লেখা যাবে আমাদের এই সিস্টেমটাকে। এবং কোন ইন্ডেক্সের রেসপেক্টে এই সামটা হবে? যে ইন্ডেক্সটা ডামি ইন্ডেক্স, তার রেসপেক্টে এই সামটা হবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? Yes, sir. এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, সামেশন আই ইজ ইকাল টু 1 to n 1 to n ai xi। আই এক্স। ঠিক আছে? ইন ওই জেনারেল। হ্যাঁ, ক্ষেত্রে ওই পারমিশনটা দেয় না, ওই ব্যাপারটা না? হ্যাঁ, ইন জেনারেল আমরা সামেশনটা ব্যবহার করি না, জাস্ট এরকম লিখি, এআই এক্স আই। যখনই তুমি এই আইটাকে দামি দেখতে পাচ্ছ, তার মানে বুঝতে পারবে এটা মানেই হচ্ছে আমাদের সামেশন দিস। ওই সলিডে এটা ব্যবহার ব্যবহার করতেন না? হ্যাঁ, ওই অবশ্যই, অবশ্যই। হ্যাঁ সলিডে তো অনেকটাই টেনসর ছিল, টেনসরের একটা চ্যাপ্টারও ছিল। সলিডে না, ওই কন্টিনাম হ্যাঁ, ওই মেকানিক্স। কন্টিনাম কন্টিনাম কন্টিনাম। তাহলে এইবার আমাকে বলো, এই সিস্টেমটার ক্ষেত্রে আমাদের সামেশন কনভেনশনটা কিভাবে কাজ করবে?
এটা তো যেটা ডামি আর একটা ফ্রি। হুম, তাহলে সামটা অবশ্যই কার রেসপেক্টে হয়? ডামির মানে যে ডাম। রেসপেক্ট হবে। তাহলে আইটা নিজের মতো থাকবে, জে এর জায়গায় প্রথমে 1, প্লাস জে এর জায়গায় 2, তারপর জে এর জায়গায় 3, এইভাবে চলবে। ঠিক আছে, আইটা অবশ্যই 1 থেকে n। ক্লিয়ার? তো এটাকে হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি, সামেশন জে ইজ ইকাল টু 1 to n এ আই জে এক্স জে, আই ইজ ইকাল টু 1 2 etc n। বোঝা গেল? তার মানে এন খানে এরকম জিনিস হবে। হ্যাঁ। আর এর প্রত্যেকটা ভ্যালুর জন্য তো এখন সামেশন হচ্ছে, তাহলে হ্যাঁ। এন এন সামেশন হবে, হ্যাঁ, তাই তো? অবশ্যই। ঠিক আছে, এইটাই হলো আমাদের আইনস্টাইনের সামেশন কনভেনশন। এবার এর উপরে একটা নোট লিখে নাও। ধরো তোমার কাছে এই সিস্টেমটা রয়েছে এআই এক্সআই, একটু আগেই তুমি শিখলে এটাকে সামেশন দিয়ে লিখতে পারো, সামেশন আই ইজ ইকাল টু 1 to n এআই এক্সআই। ভেরি গুড। আচ্ছা, এটাকে যদি আমি এইরকম লিখি তাহলে কি কোনো অসুবিধা রয়েছে? কে ইজ ওই- ইকাল টু 1 to n একই ব্যাপার এ তো। কে এক্স কে, একই ব্যাপার। হ্যাঁ, আর আইনস্টাইনের কথা অনুযায়ী সামেশনটা না দিলেও কোনো যায় আসে না, এরকম। তার মানে অ্যাকচুয়ালি এই সিস্টেমটা আর এই সিস্টেমটা কিন্তু একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি কোনো সিস্টেমে যদি কোনো ডামি ইন্ডেক্স থেকে থাকে, সেই ডামি ইন্ডেক্সটা যাই থাকুক না কেন তাকে কিন্তু অন্য যে কোনো ইন্ডেক্স দিয়ে আমরা রিপ্লেস করতেই পারি। কথা বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ, বলছি আইনস্টাইন খালি ওই সামেশন কনভেনশনটা বার করেছেন না পুরো টেন্সার ক্যালকুলাসটা আইনস্টাইন বার করেছে? হ্যাঁ, টেনসরে তো আইনস্টাইনের অবদান রয়েছে, ও, আরো অনেকজন কাজ করেছেন, তবে এই সামেশন কনভেনশনটা পুরোপুরি আইনস্টাইন। ও, ফাদার গোরে বলে একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, ইন্ডিয়ান, তিনিও বেশ কিছু কাজ করেছেন টেনসরে। আইনস্টাইন তো মেনলি কনসেপ্ট গুলো ডেভেলপ করতেন, ক্যালকুলেশন করতেন এই ফাদার গোরে। বুঝতে পেরেছো? ভারতীয় ছিলেন? হ্যাঁ। ও, মানে কোনো একটা বড় ক্যালকুলেশনের যদি প্রয়োজন হতো সঙ্গে সঙ্গে এনার কাছে চলে আসতেন, ইনি সেটা 3 4 পাতা ক্যালকুলেশন করে ওনাকে বলে দিতেন যে এটা হবে, ব্যাস ওই রেজাল্টটাই ইউজ করে দিতেন, আর ভেরিফাই করতেন না। বুঝতে পেরেছো? এরকম সিস্টেম। ও, মানে আইনস্টাইন ওই 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 গোড়ের ফাদার কাছে। ফাদার গোরের কাছে আসতেন না। ও, বুঝেছি কত বুঝেছি। ক্যালকুলেশন করবে, ওদিকে ফিজিক্সে কাজ করছে, এই কারণে ক্যালকুলেশন গুলো এনাকে দিয়ে করাতেন। হ্যাঁ, ঠিক আছে, চলো। দুটো ক্লাসে ফিজিক্স আর অঙ্ক তো এক হয়ে যায়। হ্যাঁ। নেক্সট হচ্ছে আমাদের কর্নেকার ডেল্টা। এটাও একটা সিস্টেম, কিন্তু এটা একটা স্পেশাল টাইপ অফ সিস্টেম, কর্নেকার ডেল্টা।
a particular system of second order. সেকেন্ড অর্ডার মানে কতগুলো ইন্ডেক্স থাকবে? দুটো। দুটো, যেটাকে আমরা ডিনোট করছি এইভাবে, ডিনোটেড বাই ডেল্টা আই জে। এটা কি টাইপের সিস্টেম? এটা মিক্সড। অ্যান্ড ডিফাইন্ড বাই, এই সিস্টেমটাকে এইভাবে ডিফাইন করা হয়। ও, আই জে এর ভ্যালু যদি একই হয় তখন এক, আর না হলে জিরো, ওইটা তো। হ্যাঁ, এটা 1 হবে যদি আই ইজ ইকাল টু জে হয়, আর 0 হবে যদি আই নট ইকাল টু জে হয়। হুম? এবং অবশ্যই আই এবং জে দুটোই 1 থেকে n অব্দি যাবে। তো আচ্ছা, এই যে কম্পোনেন্ট গুলো ফাইনাইট হয় না? হুম, এখানে কম্পোনেন্ট গুলো ফাইনাইট হয় না? ফাইনাইট। ও, তো এই যে পার্টিকুলার সিস্টেমটা আমরা পাচ্ছি, এই সিস্টেমটাকেই নাম দেয়া হচ্ছে কর্নেকার ডেল্টা। খুব ইম্পর্টেন্ট সিস্টেম এটা, আমাদের প্রায় প্রতিটা অঙ্কতেই এই কর্নেকার ডেল্টা ব্যবহার হবে। হুম? এই কর্নেকার ডেল্টাকে আমরা একটা ম্যাট্রিক্স ফর্মেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এর ম্যাট্রিক্স ফর্মটাকে আমরা শুধুমাত্র ডেল্টা দিয়ে ডিনোট করছি, এবং এর কম্পোনেন্ট গুলো হবে এইরকম। প্রথমে আই ইজ ইকাল টু 1 এর জন্য যে কম্পোনেন্ট গুলো পাবে সেগুলো সব আমাদের ফার্স্ট রোতে বসবে। ফার্স্ট রো মানে হচ্ছে আই ইজ ইকাল টু 1। তারপর আই ইজ ইকাল টু 2 এর জন্য যেগুলো পাবে সেগুলো সব সেকেন্ড রোতে বসবে। এইভাবে আমাদের ম্যাট্রিক্সটা তৈরি হয়। তো এই ম্যাট্রিক্সটা আসলে কেমন বলতে পারবে? আইডেন্টি হচ্ছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। ডায়াগোনাল গুলো 1 হবে আর বাকি সবগুলোই 0 হবে, ফ্রম দ্য ডেফিনেশন। এবং এটা একটা n ক্রস n ম্যাট্রিক্স। তাহলে এর যদি ডিটারমিন্যান্ট ক্যালকুলেট করতে চাও সেটা কি হবে? এক এক এক। অবশ্যই 1। ওকে, এইবার আমরা এই কর্নেকার ডেল্টারই কিছু প্রপার্টি করব। সাম প্রপার্টিজ। নাম্বার 1, if x1, x2, etc. xn are independent
variables. Then del xi by xj, সেটাকে আমরা কর্নেকার ডেল্টার মাধ্যমে লিখতে পারি, ডেল্টা ij। হুম, কেন? কারণ তুমি ভেরিফাই করে দেখো আই আর জে দুটোই যদি 1 নিয়ে নাও, ডেল্টা 1 1, সেটা মানে কি হবে বলো? এক হবে ডেল x1, ডেল্টা এক্স। তাহলে x1 এর রেসপেক্টে x1 কে ডেরিভেটিভ করলে অবশ্যই 1। ঠিক আছে। হুম। আচ্ছা, i1 j2 যদি নেওয়া হয় তাহলে কি হবে? x1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x2। x2 0। তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ মানে 0, যেহেতু ভেরিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? এইভাবে তুমি ভেরিফাই করে দেখতে পারো। ওকে। এটা কি কোভেরিয়েন্টের ক্ষেত্রে ওই একই হবে না কন্ট্রাভেরিয়েন্টের ক্ষেত্রে? কোনটা? মানে ডেল্টা আইজ এর ব্যাপারটা, ও মানে এটা মানে যে এইগুলো হ্যাঁ যদি নিচে থাকতো হ্যাঁ তাহলেও একই হতো। একই হচ্ছে। হুম, তাহলেও একই ব্যাপার। আচ্ছা, নাম্বার 2, সেকেন্ড প্রপার্টি, ডেল্টা ij aj ইজ ইকাল টু ai। লক্ষ্য করো এখানে যেটা হচ্ছে ডামি, তাই তো? তাহলে ডেল যদি থাকে, ডেলের সঙ্গে কোনো একটা ডামি ইন্ডেক্স যদি আমরা পাই, সেই ইন্ডেক্সটাকে উইথ ডেল আমরা অমিট করে দিতে পারি। তাহলে লক্ষ্য করে দেখো ডেলটা অমিট হয়ে গেল এবং যে ইন্ডেক্সটা অমিট হয়ে গেল, এইখানে আরেকটা যে ইন্ডেক্স ছিল সেইটা এই যে এর জায়গায় বসে যাচ্ছে। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট প্রপার্টি কিন্তু এটা। ডেলের সাথে অন্য যে কেউ থাকুক না কেন, সেখানে যদি আমরা একটা ডামি ইন্ডেক্স পেয়ে যাই তাহলে ডেলটাকে এবং ওই ডামি ইন্ডেক্সটাকে আমরা অমিট করে দেব। এর প্রমাণটা কিভাবে করা যেতে পারে? আইনস্টাইনের কথা অনুযায়ী এই ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি বলো? যেটা ডামি, তাহলে যে রেসপেক্টে সাম হবে। আই তাই তো? যে রেসপেক্টে সাম হবে। এখন তুমি এখানে i ইজ ইকাল টু 1 বসাও। তাহলে কি পাচ্ছ? ডেল 1 জে এ জে, সেটা কি হবে বলো? ডেল 1 1 a1, 1 2 a2, এইভাবে চলবে। কত হবে এর মানটা? A1। a1, কারণ এইটা 1 আর বাকি সমস্ত ডেল গুলো 0। ঠিক একইভাবে যদি তুমি i ইজ ইকাল টু 2 বসাও তাহলে কি পাবে? ডেল 2 জে এ জে, সেটার মান কত আসবে? ওই এটুকুই হবে। এটুই হবে। তাহলে এখান থেকেই আমরা কনক্লুশন দিতে পারছি যে i ইজ ইকাল টু যদি n বসানো হয়, ডেল n জে এ জে, তার মানটা কত হবে?
এন। এন, ব্যাস হয়ে গেল প্রমাণ। হেন্স ডেল আই জে এ জে is equal to ai for I is equal to 1 2 etc. n। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রপার্টি। ঠিক একই রকম টাইপের প্রপার্টি হচ্ছে প্রপার্টি নাম্বার 3, ডেল আই জে এ আই। তো এটা সমান কি হবে বলতে পারবেন? এ সাবস্ক্রিপ্ট যে। হ্যাঁ, এখানে আইটা হচ্ছে আমাদের ডামি, তাহলে আইটা সরে যাবে, তার সাথে সাথে ডেলও সরে যাবে, সরে গিয়ে আদার যে ইন্ডেক্সটি রয়েছে সেটা এখানে বসে যাবে। ঠিক আছে, এর প্রমাণটাও সেম ভাবেই করা যায়, করবে বাড়িতে। আচ্ছা, এটা সমান কি হবে বলতে পারবে? আই জে জে কে, যেটা তো ডামি, আই আর কেটা আছে। হুম, তাহলে যেটা ডামি, যেটা উঠে যাবে, তার জায়গায় আই বসবে আর সাথে ডেলটাও উঠে যাবে। হুম, খুব ও, সহজ ব্যাপার। আই কে। আই কেটে দিই। এটা কি হবে বলো? ওই নিচে এ সাবস্ক্রিপ্ট জে কে। হ্যাঁ, আইটা উঠে যাবে, আইটা ডামি, ডেলও উঠে যাবে, আয়ের জায়গায় বসবে জি। ঠিক আছে, নেক্সট 6 নাম্বার প্রপার্টি। এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, তোমাদের বইয়ের এক্সারসাইজে রয়েছে, দেখবে এটা। ডেল আই আই ইকুয়াল টু এন। ও, তো এর প্রমাণটা কিভাবে করতে পারবে? ওই যেহেতু আইটা ডামি, তার সামেশন ফর্মে লিখে দিতে হবে, ডেল 1 1 হ্যাঁ, হ্যাঁ, প্লাস ডেল টু হ্যাঁ, টু। আইটা যেহেতু ডামি, আইনস্টাইনের কথা অনুযায়ী এটাকে আমরা এইভাবে লিখি। প্রত্যেকটা এক প্রতিটার হবে, ভ্যালু এক। হ্যাঁ, এন সংখ্যক এক, যোগফল তাহলে এন হবে। হয়ে গেল। নেক্সট, ডেল আই কে হবে নাকি? ডেল, আই কে। এখানে যেটা ডামি, তাহলে একটা এইটাকে তুমি তুলে দাও, তুলে দিয়ে যে এর জায়গায় আইটাকে বসিয়ে দাও, অথবা উল্টোটাও ভাবতে পারো, ডান দিকেরটাকে তুলে দিয়ে তাহলে যে এর জায়গায় তোমাকে এই কেটাকে বসাতে হবে। ঠিক আছে, যেভাবে ইচ্ছা ভাবলেই হবে, অসুবিধা কিছু নেই। তো এইগুলো হলো আমাদের কিছু প্রপার্টি। তো কর্নেকার ডেল্টা ব্যাপারটা বোঝা গেল। ঠিক আছে। কি রুদ্রা, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। নেক্সট হেডিং করো। বলছি এই প্রমাণগুলো আসতে পারে, এই এই প্রপার্টির প্রমাণ। প্রমাণগুলোর মধ্যে 6 নাম্বারটা আসে, আর বাকিগুলো আসে না। ও, আসে না ঠিক এক্সারসাইজে আছে। বলতে, হ্যাঁ, তোমাদের বইয়ে নেই। এবার বইয়ে নেই মানে সেটা আসার চান্স খুবই কম। হুম।
নেক্সট, n ডাইমেনশনাল স্পেস। মানে এই বইটা তৈরি করার সময় খুবই ফাঁকি দিয়েছে। কেন বলছি, জাস্ট থিওরি গুলো দিয়ে দিয়েছে আর একটা অঙ্কও করেনি, সব এক্সারসাইজ অঙ্ক। এবং এক্সারসাইজ। হ্যাঁ, এর এক্সারসাইজটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। মানে এখান থেকে এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি থেকে প্রায় 60 to 70% অঙ্ক এক্সারসাইজ দেখে আসে। করতে বুঝতে হবে। পেরেছো? আর থিওরি যেটা দেবে ওই বাকি 30%-এর মধ্যে পড়ে যাবে। হুম, বুঝলাম। সেই কারণে এর এক্সারসাইজ গুলো কিন্তু করতেই হবে, খুব ইম্পর্টেন্ট। তো এন ডাইমেনশনাল স্পেসটা কি? and ordered set of n independent real numbers x1, x2, etc. xn. Hmm. That is অর্ডার্ড সেট, মানে আমাদের অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এটাকে আমরা এন টাপলও বলে থাকি, তাই না? সেই এলপিপি তে পড়েছিলে, মনে করে দেখো। ইজ কল্ড, হ্যাঁ, ভেক্টর ভেক্টর স্পেসে এন টাপল ভেক্টর স্পেসে পড়েছি। আর টু দি পাওয়ার এন। আর টু দি পাওয়ার এন, এন টাপল হ্যাঁ। অফ রিয়ালস। এটা কি ভেক্টর স্পেস টাইপের কিছু? তো এই ধরনের যত এন টাপল রয়েছে, হ্যাঁ, যত এন টাপল রয়েছে, সমস্ত এন টাপল গুলোর যে সেট, সেইটাকেই বলা হচ্ছে এন ডাইমেনশনাল স্পেস, যেটাকে আমরা আর এন বলে। ও, তাহলে তো এটা একটা ভেক্টর স্পেস টাইপের। হ্যাঁ, দা সেট অফ অল এন টাপলস, এই ধরনের যত এন টাপল রয়েছে অফ রিয়াল নাম্বারস ইজ কল্ড এন ডাইমেনশনাল স্পেস। And it is denoted by Sn। ঠিক আছে, এখানে আমরা একটা নতুন নোটেশন ব্যবহার করছি, Sn। Sn মানে হচ্ছে সেট অফ অল এন টাপলস অফ রিয়ালস। হুম। নেক্সট, ট্রান্সফরমেশন of coordinate in Sn। এর আগেও আমরা ট্রান্সফরমেশন পড়েছি, তবে সেগুলো ছোট লেভেল,
যেমন কার্টেসীয় থেকে পোলারে গেছি, তাই না? এবং হ্যাঁ স্পেশালি ভেক্টর ক্যালকুলাসের কথা যদি তুমি মনে করো, তাহলে সেখানে আমরা আরো কিছু কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জেনেছিলাম। স্ফেরিক্যাল পোলার, তাই না? সিলিন্ড্রিক্যাল পোলার। হ্যাঁ তো এখানে ওই ট্রান্সফরমেশন ব্যাপারটাই ইন জেনারেল করতে হবে বা ইন জেনারেল ভাবতে হবে। তো আমরা পার্টিকুলার ট্রান্সফরমেশন যদি একটা ভাবি, তাহলে জেনারেল ব্যাপারটা ভাবতে সুবিধা হবে। পার্টিকুলারে আমরা কি করতাম? পোলারের কথাই যদি তুমি চিন্তা করো, এক্স ওয়াই কার্টেসিয়ান, সেখান থেকে তোমাকে আর থিটা পোলারে যেত, ঠিক কি? তো হ্যাঁ এখান থেকে এখানে যেতে গেলে কি পুট করতে বলো? এক্স ইকুয়ালস টু আর কস থিটা, হুম। আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। টেন থিটা ইকুয়ালস টু তাহলে ওয়াই বাই এক্স, থিটা ইকুয়ালস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। হুম। আর ইজ ইকাল টু, আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা ইজ ইকাল টু, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা এই দুটো সিস্টেমের মধ্যে যাওয়া আসার একটা রাস্তা, তাই না? তো হ্যাঁ এই ব্যাপারটাকেই আমরা এইরকম ভাবেও ভাবতে পারি। আচ্ছা, স্ফেরিক্যাল পোলার হলে ওই স্ফিয়ারের মধ্যে হয়ে যায় না ব্যাপারটা? হ্যাঁ, আর একটা ফাই আসবে। হ্যাঁ, আর জেড আসবে নাকি? হুম। তাহলে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, আর যেটা, সেটা একটা ফাংশন অফ এক্স ওয়াই, এবং থিটা যেটা, সেটাও একটা ফাংশন অফ এক্স ওয়াই। অথবা এক্স যেটা, সেটা হচ্ছে ফাংশন অফ আর থিটা। আবার ওয়াই যেটা, সেটাও হচ্ছে ফাংশন অফ আর থিটা, তাই না? তার মানে ব্যাপারটা দেখো, আমাদের এক্স ওয়াই কার্টেসিয়ানের ক্ষেত্রে যে কম্পোনেন্ট গুলো রয়েছে, সেগুলো হচ্ছে আদার সিস্টেমের কম্পোনেন্ট গুলোর একটা ফাংশন, এবং উল্টোটাও পোলারের যে কম্পোনেন্ট গুলো রয়েছে, সেগুলো হচ্ছে এই সিস্টেমের কম্পোনেন্ট গুলোর ফাংশন, তাই না? তো এই ব্যাপারটাকেই এবার আমরা জেনারেলাইজ করব। বুঝতে পেরেছো? তো ইন জেনারেল আমরা কোঅর্ডিনেট সিস্টেম দুটোকে এইভাবে নিচ্ছি। প্রথম সিস্টেমটাকে নিলাম xi, এবং দ্বিতীয় সিস্টেমটাকে নিচ্ছি xi বার। তুমি বোঝার সুবিধার্থে ভাবতে পারো এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে পোলার। অর্থাৎ x1 মানে হচ্ছে x, x2 মানে হচ্ছে y, আর এখানে x1 বার মানে হচ্ছে r, x2 বার মানে হচ্ছে থিটা। বুঝতে পেরেছো? একই না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হুম। এখানে এর ভ্যালু 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত হতে পারে। B2 কোঅর্ডিনেট সিস্টেম। তো এইবার আমাদের ট্রান্সফরমেশন গুলো কেমন হবে, এই যে এই ব্যাপারটা আমরা লিখবো, হ্যাঁ। দা
the transformation is given by, দেখো ডান দিকে যে সিস্টেমটা রয়েছে তার কোঅর্ডিনেট গুলোকে আমরা সাম ফাংশন অফ বাঁ দিকের কোঅর্ডিনেট গুলোকে লিখতে পারি, মানে এই যে এই ব্যাপারটা আর ইজ ইকাল টু ফাংশন অফ এক্স ওয়াই, সেটাকেই লিখলাম ইন জেনারেল। অথবা বাঁ দিকেরটাকে মানে এক্স ইজ ইকাল টু সাম ফাংশন অফ আর থিটা, সেটাকে আমরা ইন জেনারেল এইভাবে লিখতে পারি। বুঝতে পেরেছো? হুম। তো এইটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। এক, দুই, যেখানে phi I is a single valued continuous function of x1, x2, etc., etc., and have continuous partial derivative। ঠিক আছে, তার মানে phi I এর পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট হতে হবে এবং অবভিয়াসলি সেটাকে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসও হতে হবে। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে psi I এর ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এখন এই যে ট্রান্সফরমেশনটা আমরা পেলাম তার জ্যাকোবিয়ানটা কেমন হবে, ঠিক যেরকম আমরা ভেক্টরে পড়েছিলাম সেম জিনিস। মনে আছে তো? একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে যেতে গেলে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে জ্যাকোবিয়ান ব্যবহার করতে হতো। মনে পড়ছে? ওই ডিটারমিনেন্ট আকারে যেটা লিখতে হয় ওইভাবে হ্যাঁ, লিখতে হবে। হ্যাঁ। তো এক নাম্বার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ান যেটা, সেটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি যে, সেটা মানে হচ্ছে ডিটারমিন্যান্ট অফ ডেল আই আই বাই ডেল এক্স জে। এইটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ফর দ্য ট্রান্সফরমেশন ওয়ান। হুম, হুম। আচ্ছা। আই আই সেটা মানেই হচ্ছে এক্স আই বার। হ্যাঁ। আই যে এগুলোকে অমিট করে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, অসুবিধা নেই। ডেল এক্স বার বাই ডেল এক্স। অমিট করা মানে কি, আই যে থাকলো না, থাকলো, এটা জাস্ট আমরা লিখলাম না। হুম? এবং এটাকে যদি তুমি ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাও তাও লিখতে পারবে, কোনো অসুবিধা তাতে নেই। এই যে প্রথমে আই ইজ ইকাল টু ওয়ান এর জন্য ফার্স্ট রো, আই ইজ ইকাল টু টু এর জন্য সেকেন্ড রো, যেভাবে আমরা ওই কর্নেকার ডেল্টার ম্যাট্রিক্সটা লিখলাম ঠিক ওই হুম। রকম ভাবে। মাথার গুলো ফার্স্ট রোতে একই থাকবে তাই তো? হ্যাঁ, তাহলে ফার্স্ট রোটা কেমন হবে, এইরকম আই ইজ ইকাল টু ওয়ান এর জন্য। আই ইজ ইকাল টু টু নিলে সেটা সেকেন্ড রো, এইভাবে চলবে। লাস্ট রোটা কি হবে, আই ইজ ইকাল টু ওয়ান এর জন্য লাস্ট রোটা হবে।
বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ফর দ্য ট্রান্সফরমেশন ওয়ান। অবভিয়াসলি এর মানটা নট ইকাল টু জিরো হবে। ঠিক একইভাবে 2 নাম্বার ট্রান্সফরমেশনের জন্য জ্যাকোবিয়ানটা কেমন হবে? উল্টো হবে। হুম। নিচে বার হবে না? হুম। সেটাকে আমরা ডিনোট করি এইভাবে, জে ড্যাশ। সেটা হবে ডেল এই। সাই আই। ও, ডাইরেক্ট করো। হুম। তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে এটা ডেল সাই হ্যাঁ, আই বাই ডেল এক্স বার জে। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। ও সেই আহ, ওই ও না লিখে। হুম। ম্যাট্রিক্সটাও তুমি লিখতে পারবে, হ্যাঁ, তাতে কোনো বড় ব্যাপার নয়। এখন মজার বিষয় হচ্ছে এই দুটো জ্যাকোবিয়ানকে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে তার মানটা হয়ে যাবে 1। জে ইন্টু জে ড্যাশ যদি করো তাহলে তার মানটা হয়ে যাবে 1। এটা কেন 1 হচ্ছে একটুখানি ভাববে, ভাবলেই পেয়ে যাবে। বুঝতে পেরেছো? ওই ডিটারমিনেন্ট দুটো গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ। নেক্সট, ইনভ্যারিয়েন্স। মানে চেঞ্জ হবে না সেগুলো। চেঞ্জ হবে না, অপরিবর্তনশীল। লেট এ, যার মধ্যে রয়েছে x1 x2 এটসেট্রা xn, এটা হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ, হ্যাঁ, বি এ ফাংশন। অবশ্যই n কোঅর্ডিনেট সিস্টেমের জন্য xi, এবং এই ফাংশনটা ডিফাইন হচ্ছে এই সিস্টেমে xi। ফার্স্ট ব্র্যাকেট দেয়া মানে সেটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? এবং এই ফাংশনটার ট্রান্সফরমেশনটা হচ্ছে এইরকম। মানে অন্য সিস্টেমে নিয়ে গেলে ফাংশনটা কি রকম চেঞ্জ হবে, এইরকম দেখতে হবে। এরকম ব্যাপার। হ্যাঁ। বি ইটস ট্রান্সফর্ম in another coordinate system. xi বার, ঠিক আছে? তাহলে xi কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের একটা ফাংশন ছিল এইটা। এবার এইটাকেই যদি আমরা ট্রান্সফর্ম করে এই কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাই, তাহলে আমাদের ফাংশনটা দেখতে হয়ে যাচ্ছে এইরকম, ঠিক আছে? তাহলে এইবার এই ফাংশন এটাকে আমরা বলবো ইনভ্যারিয়েন্ট।
কখন আমরা এটাকে ইনভ্যারিয়েন্ট বলবো? অর স্কেলার অফ এসএন, যদি এ বার এবং এ এই দুটো সেম থাকে, মানে ট্রান্সফরমেশনের পরেও ফাংশনটার কোনো পরিবর্তন যদি না হয়, তখন আমরা এই সিস্টেমটাকে বলবো বা এই ফাংশনটাকে বলবো ইনভ্যারিয়েন্ট। বুঝতে পারলে? কোনো অসুবিধা? ওই চেঞ্জ করার পরে যদি ফাংশনটা একই থাকে, মানে হুম, ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের পরে ফাংশনটা একই। ঠিক আছে। নেক্সট, কোভ্যারিয়েন্ট ভেক্টর। কোভ্যারিয়েন্ট সিস্টেম তো পড়লে, এবার হচ্ছে কোভ্যারিয়েন্ট ভেক্টর। মানে একটা কোভ্যারিয়েন্ট সিস্টেম আমাদের কাছে রয়েছে, তো সেটাকেই আমরা কোভ্যারিয়েন্ট ভেক্টর বলবো কখন, যদি সেটা পার্টিকুলার একটা কন্ডিশন মেনটেন করে, তখন সেই কন্ডিশনটা কি সেটাই আমাদের জানতে হবে। হুম, লেখো এ সেট অফ n functions ai in the coordinate system xi are said to form the components of a covariant vector if। খুব ভালো করে বুঝবে, এটা হচ্ছে একটা সেট অফ কম্পোনেন্ট, মানে এগুলোকে আমরা একটা কোয়ান্টিটি ভাবতে পারি। কোয়ান্টিটি মানে যে কোনো কিছু হতে পারে, সেট অফ ফাংশন। এবং এখানে ইন্ডেক্সটা যেহেতু নিচে রয়েছে, তার মানে এই সিস্টেমটাকে আমরা কি বলবো? কোভ্যারিয়েন্ট সিস্টেম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এই কোভ্যারিয়েন্ট সিস্টেমের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলোই আমাদের একটা কোভ্যারিয়েন্ট ভেক্টরের কম্পোনেন্ট হবে। সিস্টেমটাই ভেক্টর হয়ে যাবে কখন? না, যদি এই কম্পোনেন্ট গুলো একটা পার্টিকুলার কন্ডিশনকে মেনটেন করে। কন্ডিশনটা হচ্ছে এইরকম: ai বার ইজ ইকাল টু ডেল এক্স জে বাই ডেল আই বার এ জে। ঠিক আছে? যেখানে এ আই বার যেটা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ এআই in the coordinate system
এক্স আই বার। বোঝা গেল নাকি না? হ্যাঁ হ্যাঁ। এআই এর ট্রান্সফরমেশন যেটা, সেইটা যদি এই রকম দেখতে হয়, তখন আমরা এআই গুলোকে বলবো কম্পোনেন্ট অফ এ কোভ্যারিয়েন্ট ভেক্টর। ঠিক, এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখতে পারো। এক কাজ করো, এর বোথ সাইডে তুমি মাল্টিপ্লাই করো। বাই দিস। এই জিনিসটা দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করো, তাহলে কি পাওয়া যাবে? এরকমটা আসবে, তাই তো? হুম। আচ্ছা, এখানে তো ডামি ইন্ডেক্স আই, মানে কোন দিকে, বাঁ দিকে? হুম। হুম। বাঁ দিকটা যা আছে থাক। ও, নিচে আছে না? ডান দিকটা থেকে এই দেখো এই পার্টটা কেটে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি থাকছে? ডেল এক্স জে, নিচে ডেল এক্স কে, এই যে। হুম। এইটা মানে কি? এটা মানে তো ওই ক্রোনেটার আর ডেল্টা, ডেল ক্রোনেকার জে, ডেল্টা। ডেল জে কে। হুম। 1 নাম্বার প্রপার্টি থেকে, তাই না? হ্যাঁ। তো দিস ক্যান বি রিটেন অ্যাজ ডেল জে কে। লক্ষ্য করে দেখো, ডান দিকে আমাদের যেটা হচ্ছে ডামি, তাহলে ডান দিকটা দেখতে কেমন হবে? একে। এ আর বাঁ একে দিকটা হয়ে যাচ্ছে এরকম। বুঝতে পারলে? এই ফর্মুলাটাও আমাদের বিভিন্ন জায়গাতে ব্যবহার হবে। নিচেরটাই ব্যবহার হয় না, মাথারটা না না? হ্যাঁ। এইটাই ব্যবহার করা হয় না? না, ওইটাও হয়, ওটা হয়? ও। যখন যেটা প্রয়োজন। হ্যাঁ। এই 1 নাম্বারে কি, এআই বার যেটা মানে ট্রান্সফর্মড কম্পোনেন্ট গুলো কেমন দেখতে ইন টার্মস অফ এজে, সেটা পেলাম। আর 2 নাম্বারে ঠিক উল্টোটা, এ কে তার কম্পোনেন্ট গুলো কিরকম ইন টার্মস অফ এআই বার। হুম। ও। মানে ওই যে পোলারের ক্ষেত্রে করছিলাম না, এক্স ইন টার্মস অফ আর থিটা, আবার আর ইন টার্মস অফ এক্স ওয়াই, ওই রকম ব্যাপার। এই ও, ওই উল্টো ব্যাপার না? উল্টোটা, হ্যাঁ। ওই এখানে বার দিয়ে, আম, এ, মানে এ যেটাকে লেখা হয়েছে, মানে বার কে এ যে দিয়ে লেখা হয়েছে, এখানে এ হ্যাঁ। কে দিয়ে লেখা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। ও। মানে এক্স এক্স আর ওয়াই যেগুলো সেগুলো মনে করো এআই, আর থিটা যেগুলো সেগুলো মনে করো এআই বার, এরকম ব্যাপার। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। উল্টো ভাবে লেখা হয়। উল্টো ভাবে, হ্যাঁ। যেমন সেই ছোটবেলায় পড়েছিলে জিওমেট্রিতে রোটেশনের ফর্মুলা,
এক্স কে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়েও লেখা যায়, আবার এক্স ড্যাশ কে এক্স ওয়াই দিয়েও লেখা যায়, ঠিক ওই রকম। হ্যাঁ। তো এটা হলো আমাদের একটা কোভ্যারিয়েন্ট সিস্টেমকে কোভ্যারিয়েন্ট ভেক্টর হওয়ার কন্ডিশন। ঠিক একই রকম ভাবে কন্ট্রাভ্যারিয়েন্টের ক্ষেত্রেও এই রকম কন্ডিশন রয়েছে। লেখাটা একেবারে সেম, আমি জাস্ট কন্ডিশন দুটো লিখে দিচ্ছি। হ্যাঁ, কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর। লেখাগুলো একেবারে সেম লেখা, আমাদের কন্ডিশনটা হবে এইরকম। এবার কন্ট্রাভ্যারিয়েন্ট মানে ইন্ডেক্স গুলো মাথায় চলে আসবে। তো হুম। প্রথম কন্ডিশনটা হবে এইরকম। বারটা মাথায় থাকে। হ্যাঁ, আর এখান থেকে ওই মাল্টিপ্লাই করে আমরা বার করতে পারি এ কে ইজ ইকাল টু দিস। এবার বার মানে নিচে আসে। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কোনটার ক্ষেত্রে কি কন্ডিশন আছে। ঠিক আছে, লক্ষ্য করে দেখো এখানে যে সিস্টেম গুলো আমরা নিয়েছি সেগুলো সবই ফার্স্ট অর্ডার। ঠিক একইভাবে সেকেন্ড অর্ডার সিস্টেমও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন গুলো কেমন হবে? তো দুটো তাহলে ইন্ডেক্স আছে। দুটো হয়ে যাবে, হ্যাঁ। তাহলে লেখো কি হবে? কোভ্যারিয়েন্ট অ্যান্ড কন্ট্রাভ্যারিয়েন্ট vectors of second order. সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে জিনিসগুলো কেমন হবে? তো লেখাগুলো ওই একই রকম। হ্যাঁ, আমি জাস্ট কন্ডিশন গুলো এখানে বলে দিচ্ছি। এ বার আই যেটা উপরে আছে তার মানে এটা কি কো না কন্ট্রা? কন্ট্রা হবে। কন্ট্রা। তো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে এইরকম, এক্স দুটো বার পার্থক্য। আই। হ্যাঁ, নতুন একটা ইন্ডেক্স পি নিলাম। ঠিক একইভাবে এক্স বার জে, নতুন আরেকটা ইন্ডেক্স কিউ নিলাম। ডান দিকটা হয়ে যাবে এ পি কিউ। ঠিক একইভাবে এখান থেকে আমরা আরো একটা রেজাল্ট পেতে পারি। এ আর এস ইজ ইকাল টু, আর এবং এস দুটো নতুন ইন্ডেক্স, সেটা হচ্ছে ডেল এক্স আর বাই ডেল এক্স বার জে ইন্টু ডেল এক্স এস বাই ডেল এক্স বার জে, এ বার আই জে। বুঝতে পেরেছো? লক্ষ্য করে দেখো এই যে এই আরটাই কিন্তু এখানে আসলো, এই এসটাই কিন্তু এখানে আসলো। ঠিক আচ্ছা, একইভাবে বাঁদিকের ক্ষেত্রেও তাই, আইটা এখানে আসলো, জেটা এখানে আসলো। এখানে নিচে আই হবে কি? কোথায় এ গো? আর এস, ও এ আর হ্যাঁ, এস ইকুয়াল। একটা আই হবে। ঠিক আছে, তো এটা যেহেতু উপরে রয়েছে ইন্ডেক্স গুলো তার মানে অবশ্যই কন্ট্রা। ঠিক একইভাবে কোভ্যারিয়েন্টের ক্ষেত্রে কেমন হবে বলে ফেলো দেখি, কে বলতে পারে? এ সাবস্ক্রিপ্ট আই জে বার। হুম, এটা সমান কি হবে? বাঁদিকে যেহেতু বার রয়েছে তাহলে এক্ষেত্রে
বারটা দুটো নিচে চলে যাবে, হ্যাঁ, বার নিচে আছে। যেহেতু কো। হুম। এগুলো মনে রাখার টেকনিক তোমাকে খুঁজে নিতে হবে, হ্যাঁ। কিভাবে এগুলো মনে রাখবে সেটা সম্পূর্ণ আপ টু ইউ। নিচে আসবে, বার গুলো উপরে আসবে। এক্ষেত্রে বারগুলো উপরে চলে যাবে, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো অবশ্যই আমাদের প্রয়োজন হবে। সিমিলারলি যদি আমরা মিক্সড টাইপের ক্ষেত্রে ভাবি, সেটা কেমন হবে? ধরো এ বার আই জে, এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কেমন হবে বলতে পারবে? উপরে যেটা রয়েছে তার জন্য বারটা উপরে থাকবে, হ্যাঁ। আর নিচে যেটা রয়েছে জে, তার জন্য বারটা নিচে থাকবে। ও, এই ব্যাপার। হুম। বার দিয়ে ভাবাই ভালো। হ্যাঁ। বলছি বার দিয়ে ভাবাই ভালো। হ্যাঁ, এখানে এ পি কিউ, আর এটা সম্পূর্ণ উল্টে যাবে। এ আর এস টা তাহলে কি হবে বলো? আটটা উপরে রয়েছে, তাহলে বারটা নিচে চলে যাবে, উপরে এক্স আই হলো। আর এখানে তোমার এস টা নিচে রয়েছে, তার মানে এস এর করসপন্ডিং বার যেটা, সেটা উপরে থাকবে। এবার জে আই, ঠিক আছে। এই যে নিচে জে ছিল বলে যেটা উপরে হলো, আই উপরে ছিল বলে আইটা নিচে। হুম। ক্লিয়ার? তো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে। সেটা কোভ্যারিয়েন্ট হতে গেলে এই কন্ডিশনটাকে মানতে হবে, কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর হতে গেলে এই কন্ডিশনটাকে মানতে হবে, আর মিক্সড টাইপ ভেক্টর বা টেনসর হতে গেলে এই কন্ডিশনটাকে মানতে হবে, ঠিক আছে। এই সেকেন্ড অর্ডার ভেক্টর গুলোকেই আমরা বলে থাকি টেনসর অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটাকে তুমি কোভ্যারিয়েন্ট ভেক্টর বা কোভ্যারিয়েন্ট টেনসর বলো, কোনো অসুবিধা তাতে নেই। সেকেন্ড অর্ডার টেন্সার গুলোকে ভেক্টর বলে, তাই তো? হ্যাঁ। না, সেকেন্ড অর্ডার নাকি ফার্স্ট অর্ডার? দেখছি। হ্যাঁ, সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার কোভ্যারিয়েন্ট ভেক্টর বা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর গুলোকে সিম্পল আমরা ভেক্টর বলি, আর সেকেন্ড অর্ডার গুলোকে বলি টেনসর। হুম। ও। মানে ভেক্টরও একটা পার্টিকুলার কেস, টেনসরও একটা পার্টিকুলার কেস। সেকেন্ড অর্ডারের থেকে বেশি হয়ে গেলে তখন আমরা সেগুলোকে কোভ্যারিয়েন্ট ভেক্টর, কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর বা মিক্সড ভেক্টর এইভাবেই বলবো, ঠিক আছে। হুম। তাহলে বেসিক আইডিয়াটা পেলে, নেক্সট দিন আমরা আরো কিছু থিওরেম ফর্মুলা শিখবো, এবং স্পেশালি আমাদের অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে। ঠিক আছে। হুম। টেনসরের কি কোনো বই আছে তোমাদের কাছে বিএসসির? একটা বিডি স্পেন নাকি একটা স্পেন্সার আছে।